2026 সালের আগেই পূর্ণ কাশ্মীর আমাদের, পাক অধিকৃত কাশ্মীর দখল হয়ে যাবে। এই যে দাবি, এর সঙ্গে বাংলার নারীর যোগ রয়েছে। 2026 সালে এই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে বলে যারা ভাবছেন, তার জন্যই এটা, তা নয়। আসলে আরো অনেক গভীরে বাংলার সঙ্গে 2026-এর যোগ, আর যে কাজটা নরেন্দ্র মোদীকে করতে হবে। লাল চৌক মে ফয়সলা হয়ে যায়গা কিসনে আপনি মা কা দুধ পিয়া। আজ এ নিয়েই আলোচনা করব, সঙ্গে আপনাদের জানাবো আরএসএস এর কাশ্মীর নীতি ঠিক কি। দেখুন এবং শুনুন পিনাক কি বলছে। সাম্প্রতিক যুদ্ধে যে বিরতি ঘোষণা হয়েছে, তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে যদি কথা হয় তবে সন্ত্রাস দমন এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে। সম্প্রতি এই যে ভারতের প্রত্যাঘাত, তাতে নাস্তানাবুদ হয়ে পাকিস্তান যে অনেক নরম, তার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ভারতের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনার জন্য যে তারা তৈরি, তা নানাভাবে জানাতে শুরু করে দিয়েছে, সরাসরি জানানো হয়েছে। এইবার আমরা বরং আলোচনা করি যে এই যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের মধ্যে রয়েছে, কিন্তু ভারতের অধিকৃতই হয়ে থাকবে, এবং সেটা 2026 সালের আগেই কেন হওয়া উচিত এবং হবে, তা নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, এই যে 2025 সালটা আরএসএস মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ, আলাদা করে পালিত হচ্ছে না। সংঘের লক্ষ্য ছিল 100 বছরের মধ্যে সমাজের সব ক্ষেত্রে সংঘের স্বয়ংসেবকরা থাকবেন, সেটা হয়ে গেছে। প্রথমে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখনই হয়েছিল, কিন্তু তখন সরকার অনেক দুর্বল ছিল। কিন্তু তার মধ্যেও পোখরানে পরমাণু পরীক্ষা আমরা করেছি। কার্গিল যুদ্ধে বাজপেয়ীর আমলে 1999 সালে আমরা পাকিস্তানকে পরাস্ত করেছি। কিন্তু 2014 সালে যখন নরেন্দ্র মোদী সংঘের প্রাক্তন প্রচারক তিনি প্রধানমন্ত্রী হলেন, তখন সংঘের আরো নির্ভরতা বাড়লো এবং তিনি একটা বলিষ্ঠ সরকার নিয়ে পরপর 3 বার ক্ষমতায়। ফলে এই যে সংঘের যে দাবিগুলো, সেগুলো একে একে পূর্ণ হতেও শুরু করেছে। এই ভারতকে যেমন ভাবে আরএসএস দেখতে চেয়েছে, সেই কাজগুলো হতে চলেছে। আজকে সেটা আপনাদের বলে দেবো কিভাবে হলো। সেই সঙ্গে আজ আমি আপনাদের একটা দুষ্প্রাপ্য ভিডিও দেখাবো। 1992 সালে শ্রীনগরের লাল চকে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছেন। তখন মোদীকে কেউ চেনেন না। সেই সময় লাল চকে দাঁড়িয়ে মোদী কি বলেছিলেন, সেই দুষ্প্রাপ্য ভিডিও আপনাদের দেখাবো এবং শোনাবো। এবারে বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী সরকার, সংঘের এক প্রচারক প্রধানমন্ত্রী, তার কাছে সংঘ কি কি চেয়েছিল, কি কি পেয়েছে। দেখুন, সংঘের প্রথম থেকে দাবি এক দেশ এক আইন। সে কাজ মোদী শুরু করে দিয়েছেন। এই যে 3 তালাক বাতিল করে দেওয়া, ওয়াকফ আইনে সংশোধনী আনা, এগুলো কিন্তু মনে রাখবেন সবই এক দেশ এক আইন করতে যাওয়ার পদক্ষেপ। এরপরে হয়তো পুরোপুরিও হয়ে যাবে এই মোদী প্রধানমন্ত্রী থাকার সময়েই, অন্তত আরএসএস সেটাই চায়। দ্বিতীয় কি ছিল? উত্তর পূর্বের বিকাশ। সংঘ বরাবর গোটা ভারতকে এক করে দেখতে চেয়েছে এবং উত্তর পূর্ব ভারত একটা যেন বিচ্ছিন্ন এলাকা, এটা ছিল কংগ্রেস আমলে। যখন কন্যাকুমারীতে বিবেকানন্দ সড়ক শিলা হচ্ছে, তখন সংঘের প্রচারক একনাথ রানাডে তখন এটা বলেছিলেন যে ওই যে রাজ্যগুলো, তারা যেন ভারতের মূল, ভারতের অঙ্গ হিসেবে ভাবে, তার জন্য তাদেরও অংশগ্রহণ থাকুক। সেই সময় সংঘের উদ্যোগে সেখান থেকেও অর্থ সংগ্রহ করা হয়েছিল। আজকে উত্তর পূর্বকে আলাদাভাবে তার মন্ত্রক তৈরি করা হয়েছে, তার আলাদা বাজেট হচ্ছে, এবং উত্তর পূর্বের বিকাশ এবং সীমান্তবর্তী এলাকার যে পরিকাঠামো, তা নরেন্দ্র মোদী সরকার করছে। এটা সংঘেরই একটা দাবি। এরপরে অযোধ্যায় রাম মন্দির, এটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছিল, কিন্তু ঘটনাচক্রে বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রয়েছেন, এই সময়ই সুপ্রিম কোর্টের রায়টা আসে। সেই রায় অনুযায়ী সেই সময়
শিলান্যাস হয় এবং তারপরে গোটা বিশ্ব দেখেছে কিভাবে তার উদ্বোধন হয়েছে। আজকে রাম বহুদিন পরে তার ভব্য মন্দিরে যেতে পেরেছে। দেশ ভাগের বরাবর বিরোধী আরএসএস এবং এই দেশ ভাগের ফলে যে উদ্বাস্তুরা ভারতে এসেছেন, বিশেষ করে পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে, তাদের নাগরিকত্ব দেওয়ার একটা কথা সব সময় আরএসএস বলে এসেছে। তাদেরকে ভারতের অঙ্গ হিসেবে দেখতে হবে, তারা হিন্দু শরণার্থী। এই শরণার্থী তকমা মুছে দিয়ে তাদের যে নাগরিকত্ব দেওয়া উচিত, তার বড় পদক্ষেপটা ছিল সিএএ, যেটা মোদী সরকার করে ফেলেছে। এরপরে একটা কঠিন দাবি ছিল তার কাছে, মোদীর কাছে একটা কঠিন দাবি ছিল 370 ধারা বিলোপ, যেটা কোনোদিনও হবে কেউ ভাবতে পারেনি। 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই নরেন্দ্র মোদী এবং সঙ্গেরই আরেক স্বয়ংসেবক অমিত শাহ সেই কাজটাও করে দেখিয়েছেন। এই কাজটা করে দেখানোর পর বাকি শুধু পাক অধিকৃত কাশ্মীর দখল, আর তাতে সংঘ ভরসা করে। এবং এই যে 2026 সালটা কেন গুরুত্বপূর্ণ এবার সেটা বলি। বিজেপির প্রতিষ্ঠাতা বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি এই কলকাতায় জন্মেছিলেন 1901 সালের 6 জুলাই। এই 26 সালে তার জন্মের 125 বছর পূর্তি হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন্দ্রের মূর্তি থেকেছেন, রাজ্যের সরকারে থেকেছেন, কিন্তু তিনি আরএসএস এর সহযোগিতায় 1951 সালে তৈরি করেন জনসংঘ। সেই যে ভারতীয় জনসংঘ প্রথম দিন থেকে 370 ধারা বিলোপ, পাক অধিকৃত কাশ্মীর দখলের কথা বলে আসছে। এই জনসংঘ থেকেই 1980 সালে বর্তমান বিজেপির জন্ম। আর জনসংঘের প্রতিষ্ঠা হয়েছিল 1951 সালে। 2026 জনসংঘ প্রতিষ্ঠার 75 বছর। 1952 সালের 26শে জুন লোকসভায় শ্যামাপ্রসাদ 370 ধারা নিয়ে যে বক্তৃতা করেছিলেন তা একটা ইতিহাস হয়ে রয়েছে। 1953 সালের 3 ফেব্রুয়ারি জওহরলাল নেহরু, তখন প্রধানমন্ত্রী, তাকে একটি চিঠি লিখেছিলেন শ্যামাপ্রসাদ। তাতে তিনি বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অঙ্গ করে নেওয়া উচিত। এর জবাবে নেহরু যে পত্র দিয়েছিলেন তাতে বলেছিলেন আন্তর্জাতিক চাপ আছে, এ কাজ আমরা করতে পারবো না। তাই আজকে যারা ভারতীয় সেনার এই শৌর্য এবং নরেন্দ্র মোদী সরকারের এই যে পাকিস্তানকে দাবিয়ে রাখার যে কাজ, তার সমালোচনা করতে কংগ্রেস আমলের সঙ্গে তুলনা করছেন, তাদের মনে রাখা উচিত আন্তর্জাতিক চাপের কথা বলেছিলেন জওহরলাল নেহরু। এই যে 5ই আগস্ট 2019 যখন 370 ধারা বিলোপ হলো, সংসদে যখন বক্তৃতা হয়েছিল, তখন বিজেপির সাংসদরা সকলেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করেছেন। কিন্তু তখন খালি উল্লেখ হয়েছে, এবার তার যে বলিদান, সেই বলিদানের আসল অর্ঘ্য দেওয়ার সময় এসেছে। 370 ধারা রদ করার দাবি নিয়ে 1953 সালে কাশ্মীর যাত্রা করেন শ্যামাপ্রসাদ। তাকে 11ই মে নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়। প্রথমে তাকে শ্রীনগর সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল, তারপর তার বাইরে একটি বাংলোয় তাকে রাখা হয়। এখানে শ্যামাপ্রসাদ অসুস্থ হয়ে পড়েন এবং তার ভুল চিকিৎসা হয়। তার যে পারিবারিক চিকিৎসক, তিনি যে চিকিৎসা করতে বলেছিলেন তা না মেনে চিকিৎসা করা হয় এবং সেই বছরের 23শে জুন ভোরবেলা শ্যামাপ্রসাদের প্রয়াণ হয় শ্রীনগরে। আর তাই কাশ্মীরের যে অংশ পাকিস্তান দখল করে রেখেছে সেটা ফিরিয়ে আনার সময় মোদীর শাহের কাছে, এটা তাদের কাছে চ্যালেঞ্জ। প্রতি বছর 23শে জুলাই দিনটাকে বলিদান দিবস পালন করে বিজেপি। মোদী তো বটেই, শাহ, যোগী সহ সকলে, এই রাজ্যের নেতারাও সেদিনকে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন, পুষ্পার্ঘ নিবেদন করা হয় সংসদে শ্যামাপ্রসাদের যে প্রতিকৃতি রয়েছে সেখানে। কিন্তু আসল অর্ঘ্য হয়তো সেটাই হবে যেটা করলে শ্যামাপ্রসাদের আত্মা খুশি হবেন, সেটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর দখল। এবারে জানা দরকার সংঘের কাশ্মীর নীতি ঠিক কি। দেখুন, এমনিতে সংঘ অহিংস, কিন্তু পহেলগামের ঘটনার পর সংঘ কি চায় সেটা বুঝিয়ে দিয়েছিলেন সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত। তিনি বুঝিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে রাজার কর্তব্য কি হওয়া উচিত। শুনুন
তার সেই বক্তব্য। हम कभी भी अपने पड़ोसियों की कोई अपमान कोई हानि नहीं करते, लेकिन ऐसा हम रहते हैं तो भी अगर कोई उतर आए बुराई पर तो हमारा दूसरा इलाज क्या है? राजा का कर्तव्य है प्रजा की रक्षा करना, राजा अपना कर्तव्य करेगा। এটা তো সাম্প্রতিক, কিন্তু কয়েক বছর আগেই পাক অধিকৃত কাশ্মীর দখল করা যে বর্তমান কেন্দ্রীয় সরকারের কর্তব্য সেটা বলে চাপ তৈরি করেছিলেন সংঘের সরকার্যবাহু মানে আরএসএস এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় ঘোষ বলে। আপনারা সেটাও একবার শুনুন। पाकिस्तान अधिक्रांत जम्मू कश्मीर के लोग स्वतंत्र भारत के जम्मू कश्मीर के पहले पीड़ित हैं, उनको पूर्ण न्याय मिलना चाहिए। आज वो तरस रहे हैं, भारत की ओर देख रहे हैं, हम कब स्वतंत्र होंगे। শুনলেন, তিনি মনে করেন যে পাক অধিকৃত কাশ্মীরের মানুষ তাকিয়ে আছে ভারতের সরকারের দিকে, কবে তারা মূল ভারতের অঙ্গ হয়ে উঠতে পারবেন। ঠিক এর পরেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তথা মোদী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন তাদের কি শপথ, কেন্দ্রীয় সরকারের কি শপথ এই পাক অধিকৃত কাশ্মীর দখল করা নিয়ে, সেটা শোনা গিয়েছিল রাজনাথ সিং এর মুখে। আপনারা একবার সেই বক্তব্যটাও শুনুন। अरे बात होगी अब तो पाक अधिकृत कश्मीर पर बात होगी बहनों भाइयों, और किसी मुद्दे पर बात नहीं होगी। এবার আমি আপনাদের বলবো, শুরুতেই বলেছিলাম যে 1992 সালের এক দুষ্প্রাপ্য ভিডিও আপনাদের দেখাবো। 1991 সালে বিজেপির তখন সর্বভারতীয় সভাপতি ছিলেন মুরলী মনোহর যোশী। তিনি 91 সালের ডিসেম্বরে কন্যাকুমারী থেকে কাশ্মীর একটি যাত্রা করেন, তার নাম দেওয়া হয়েছিল একতা যাত্রা। মোট 14টি রাজ্য পরিক্রমা করে তা কাশ্মীরে পৌঁছবে 26শে জানুয়ারি। ঠিক সেই মতোই গিয়েছিল। সেবার মোদীকে তখন বিশেষ কেউ চিনত না, তখন যোশীর প্রধান সঙ্গে ছিলেন মোদী, এবং 26 জানুয়ারির আগেই তারা কাশ্মীরে পৌঁছে যান অনেক বাধা টপকে, এবং শ্রীনগরের লাল চকে জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল। এর পরেও একবার সুষমা স্বরাজরা গিয়েছিলেন, তারা গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু 92 সালের 26শে জানুয়ারি সফল হয়েছিলেন মুরলী মনোহর যোশী এবং নরেন্দ্র মোদীরা। তখন শ্রীনগরের লাল চকে দাঁড়িয়ে মোদী বলেছিলেন, কি বলেছিলেন একবার শুনুন। लाल चौक में पोस्टर्स लगाए, दीवारों पे लिखा है, जिसने अपनी माँ का दूध पिया हो वो श्रीनगर के लाल चौक में आए, आकर के भारत का तिरंगा झंडा फहराए, और अगर वो जिंदा वापस जाएगा तो आतंकवादी उसे इनाम देंगे। आतंकवादी कान खोल करके सुनिए, 26 जनवरी को परसों, अब चंद घंटे बाकी हैं, लाल चौक में फैसला हो जाएगा किसने अपनी माँ का दूध पिया। আমরা আলোচনা করলাম যে কাশ্মীর তথা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সংঘ, আরএসএস এবং আরএসএস এর বিচার পরিবার কি চায়। এবার যখন পহেলগামের ঘটনা হলো, যখন প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে, দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন প্রথমবার সরসংঘ চালক মোহন ভাগবত গিয়েছিলেন মোদীর বাসভবনে। তিনি কি তখন স্মরণ করিয়ে দিয়ে এসেছিলেন মোদীকে তার কি কর্তব্য? আমার মনে হয় শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদানের বদলা নেওয়ার কথা মোদীকে মনে করিয়ে দিতে হয় না। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করুন, খারাপ লাগলে শত্রুদের, আর কমেন্ট করুন আমাকে, লিখুন মনের কথা, ন্যাকামো ছাড়া মনের কথা।